আপনারা যেমনটা জানেন ভারতে একটি সংযুক্ত বা ইউনাইটেড বিচার ব্যবস্থা রয়েছে। এই জুডিশিয়ারি সিস্টেমের সবার ওপরে থাকে সুপ্রিম কোর্ট, তারপরে থাকে হাইকোর্ট এবং তার নিচে থাকে অন্যান্য সাবঅর্ডিনেট কোর্ট। তো আমরা এই সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া নিয়ে আজকে আলোচনা করব। আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 124 থেকে আর্টিকেল 147-এর মধ্যে সুপ্রিম কোর্ট সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো আমরা লুসেন জিকে সিরিজ কন্টিনিউ করছিলাম। তো এই লুসেন জিকে সিরিজে আমরা সুপ্রিম কোর্ট নিয়ে আজ আলোচনা করব। তো ভিডিওটা শুরু করার পরে ছোট একটি রিকোয়েস্ট, এগিয়ে চলো 2.0 এই চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলে জেনারেল সায়েন্সের প্রত্যেকটি লেকচার পাবেন এবং আমার প্রতিটি লেকচারের আপডেট এবং কিছু ইম্পর্টেন্ট পিডিএফ কালেক্ট করতে এগিয়ে চলো এই টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করবেন। আর দুটি চ্যানেলের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চলুন শুরু করা যাক। তো আমাদের এই যে জুডিশিয়ারি সিস্টেম, এই জুডিশিয়ারি সিস্টেমে সুপ্রিম কোর্টের স্থান কোথায়, আমাদের কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশনে সুপ্রিম কোর্ট কোথায় স্থান পেয়েছে সেটা আমরা প্রথমে দেখে নেব। তো আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 124 থেকে 147-এর মধ্যে সুপ্রিম কোর্ট নিয়ে আলোচনা করা রয়েছে। তো আর্টিকেল 124 থেকে 147 এটা কিন্তু পার্ট ভি বা পার্ট 5-এর মধ্যে রয়েছে এবং ভারতীয় বিচার ব্যবস্থার শীর্ষে হচ্ছে সুপ্রিম কোর্ট, তারপরে হাইকোর্ট, এইভাবেই কিন্তু হায়ারকি তৈরি হয়েছে। আর তার নিচে হাইকোর্টের নিচে থাকে বিভিন্ন সাবঅর্ডিনেট কোর্ট। আর এই যে সুপ্রিম কোর্ট, এটা ইনোগ্রেট কবে করা হয়েছিল? 1950 সালের 28শে জানুয়ারি ভারতের সুপ্রিম কোর্ট ইনোগ্রেট করা হয়েছিল। পরীক্ষায় এমন কোশ্চেনও আসতে পারে, ব্রিটিশ আমলে বা ভারতের প্রথম সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠিত হয়েছিল? সেটা হবে 1774। তখন ছিল প্রধান বিচারপতি এলিজা ইম্ফে, আর এটা কিন্তু ব্রিটিশদের আমলে। কিন্তু স্বাধীন ভারতের যে সুপ্রিম কোর্ট সেটা ইনোগ্রেট করা হয়েছিল 1950 সালে। এবং বর্তমানে সুপ্রিম কোর্টের জাজ সংখ্যা আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, কিন্তু তার আগে 2009 সাল পর্যন্ত আমি আপনাদের জানিয়ে দেব। তো প্রাথমিকভাবে প্রথমে যখন সুপ্রিম কোর্ট ইনোগ্রেট করা হয়েছিল তখন সুপ্রিম কোর্টের টোটাল জাজ ছিল 8 জন। তো এই 8 জনের মধ্যে একজন প্রধান বিচারপতি বা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ছিল এবং বাকি 7 জন ছিল বিচারক বা জাস্টিস। আর তারপরে সুপ্রিম কোর্ট সংশোধনী আইন 2008-এর মাধ্যমে 2009 সাল পর্যন্ত, এম লক্ষ্মীকান্তে দেওয়া রয়েছে দেখবেন 2009 সাল পর্যন্ত। তো 2009 সাল পর্যন্ত সুপ্রিম কোর্টের টোটাল মেম্বার 31, কিন্তু বর্তমানে 31 নয়, আরও কয়েকজন মেম্বারকে বাড়ানো হয়েছে। তো আমি আপনাদের কারেন্ট অ্যাফেয়ার্সের নলেজটা একটু টেস্ট করার জন্য কমেন্ট বক্সে আপনাদের অ্যান্সার দিতে বললাম যে বর্তমানে সুপ্রিম কোর্টে কতজন জাজ রয়েছেন। তো 2009 সাল অনুযায়ী কিন্তু সুপ্রিম কোর্টে 31 জাজ সংখ্যা রয়েছে, যার মধ্যে একজন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আর বাকি 30 জন হচ্ছে জাস্টিস। তো এরপরে সুপ্রিম কোর্টের বিচারপতি হতে গেলে কি কি যোগ্যতা লাগে সেগুলো আমরা দেখে নেব। কোয়ালিফিকেশন ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ জাজ, তো কী কী যোগ্যতা লাগে তার, যার মধ্যে প্রথমটি হলো সিটিজেন অফ ইন্ডিয়া, তাকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। নেক্সট বলছে দেখুন, হাইকোর্ট জাজ ফর অ্যাটলিস্ট 5 ইয়ার, তাকে 5 বছরের জন্য হাইকোর্টের জাজ থাকতে হবে, অথবা হাইকোর্টের অ্যাডভোকেট থাকতে হবে 10 বছরের জন্য, অথবা প্রেসিডেন্টের মত অনুযায়ী আপনাকে একজন বিশিষ্ট জুরিস্ট হতে হবে, তবেই কিন্তু আপনাকে নিযুক্ত করতে পারে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে। কিন্তু এই যে লাস্টের যে কন্ডিশন ডিস্টিংগুইশ জাজ জুরিস্ট, এটা কিন্তু সাধারণত মানা হয় না। আর আদালতে প্র্যাকটিস করেননি এমন কোনো ব্যক্তিত্ব কিন্তু এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে বা জাজ হিসেবে এখনও পর্যন্ত নিযুক্ত হননি। তো এই রিলেটেড আমি একটু বলে দিই, এই যে সুপ্রিম কোর্টের বিচারপতি, তাদের যোগ্যতার শর্ত হিসেবে বয়সের কোনো নিম্ন সীমা নেই, অর্থাৎ তাদের টেনিওর নেই। তো পরীক্ষায় কোশ্চেন আসতে পারে সুপ্রিম কোর্টের জাজেদের টেনিওর কত, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর। এই 4টে অপশান যদি থাকে তার সাথে আরও একটি অপশান থাকবে নান অফ দ্য অ্যাবভ। তো সঠিক উত্তর হবে নান অফ দ্য অ্যাবভ, কোনো টেনিওর নেই। কিন্তু তাদের বয়সের ঊর্ধ্বসীমা আছে, টেনিওর নেই তার মানে এই নয় তারা আজীবন কাজ করবে, তারা আজীবন জাজ থাকবে, চিফ জাস্টিস থাকবে, এরকম কিন্তু একেবারেই নয়। তারা 65 বছর বয়স পর্যন্ত কিন্তু এই সুপ্রিম কোর্টে সার্ভ করতে পারে, তারপরে তারা আর সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে থাকতে পারেন না, পদে আসীন থাকতে পারেন না। পরবর্তীকালে যদি প্রেসিডেন্ট মনে করেন বা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া মনে করেন, তখন কিন্তু তাদেরকে অ্যাডহক জাজ হিসেবে নিয়োগ করা যেতে পারে। আর এই যে সুপ্রিম কোর্টের জাজ, তাদের মধ্যে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার বেতন কিন্তু সবচেয়ে বেশি। এটা নর্মাল জিনিস, কেননা সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যেহেতু, তার বেতন হচ্ছে 2.8 লাখ। আর সুপ্রিম কোর্টের অন্যান্য জাজের বেতন 2.5 লাখ। এটা মনে রাখবেন।
আর একটা জিনিস এখানে গুরুত্বপূর্ণ যে কোনো সুপ্রিম কোর্টের জাজ তার টেনিওর বলা ভুল, এখানে তার সময়সীমা শেষ হয়ে যাওয়ার পর 65 বছর বয়সের পর সুপ্রিম কোর্টের জাজ হিসেবে রিটায়ার করার পরে তিনি কিন্তু আর অন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পারেন না। তার কারণ কি, তিনি যদি অন্য কোনো প্রতিষ্ঠানের সাথে যুক্ত হন তাহলে একটা সম্ভাবনা থাকে। তো সম্ভাবনাটা কি, যখন তিনি সুপ্রিম কোর্টের জাজ থাকবেন তখন তিনি যে কোনো ব্যক্তিকে সাহায্য করতে পারেন, ফেভার দিতে পারেন। কিসের জন্য, পরবর্তীকালে তার কাছ থেকে যাতে তিনি ফেভারটা পান। তো এই জন্যে কিন্তু সুপ্রিম কোর্টের জাজ এদের কোনো রকম পরবর্তীকালে কোনো রকম সংস্থার সাথে যুক্ত হওয়ার পারমিশন নেই, আমাদের কনস্টিটিউশনে এটা কিন্তু ডিরেক্টলি বলা রয়েছে। তো সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের গুরুত্ব কিন্তু আমাদের কনস্টিটিউশনে অসীম, আমাদের ফান্ডামেন্টাল রাইটকে রক্ষা করার ক্ষেত্রে কিন্তু অসীম, আমাদের লিগাল রাইটকে রক্ষা করার ক্ষেত্রে অসীম। তো তেমনই আমাদের শীর্ষ আইন আদালত, তারপরে সুপ্রিম কোর্ট হচ্ছে ফাইনাল ইন্টারপ্রিটার অর্থাৎ চূড়ান্ত ব্যাখ্যা প্রদানকারী। আমাদের কনস্টিটিউশনের পার্লামেন্টে পাশ হওয়া কোনো আইনের বৈধতা বিচারের চূড়ান্ত কর্তৃপক্ষ অর্থাৎ জুডিশিয়াল রিভিউ পাওয়ার আছে। মৌলিক অধিকারের রক্ষাকর্তা বা গ্যারান্টর অফ ফান্ডামেন্টাল রাইট, তারপর সর্বোচ্চ আপিল আদালত, তারপরে তার কাছে অরিজিনাল জুরিসডিকশন রয়েছে। তো এগুলো হচ্ছে সুপ্রিম কোর্টের গুরুত্ব। সুপ্রিম কোর্টের গুরুত্ব আমরা এখতিয়ারের মধ্যেই আলোচনা করব। সুপ্রিম কোর্টের এখতিয়ার এবং গুরুত্ব আমরা একসাথে আলোচনা করব, এই লেকচারে আলোচনা করব। তার আগে আমরা অ্যাপয়েন্টমেন্ট অফ জাজ টু দ্য সুপ্রিম কোর্ট এটা একবার দেখে নেব। তো আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 124 ব্র্যাকেটে 2 বা 124 নম্বর আর্টিকেলের সেকেন্ড ক্লজে কি বলা রয়েছে, যে বলা রয়েছে ভারতের রাষ্ট্রপতি প্রত্যেক বিচারকদের নিয়োগ করেন এবং 65 বছর বয়স পর্যন্ত তারা কিন্তু নিজ পদে আসীন থাকেন। আর বিচারকদের অপসারণের ধারা সেটাও কিন্তু 124(2)কে একবার চ্যালেঞ্জ করা হয়েছিল। আমি এখানে একটু বলে দিই, সুপ্রিম কোর্টের বিচারপতিকে নিযুক্ত করেন প্রেসিডেন্ট, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তাকে নিযুক্ত করেন প্রেসিডেন্ট, কিন্তু সুপ্রিম কোর্টের অন্যান্য যে জাজ তাদেরকেও কিন্তু নিযুক্ত করেন এই প্রেসিডেন্ট। কিন্তু এখানে একটা কন্ডিশন রয়েছে। কন্ডিশন কি, প্রেসিডেন্টকে অবশ্যই CJI এর পরামর্শ বা কনসালটেন্স নিতে হবে, না হলে কিন্তু প্রেসিডেন্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার পরামর্শ ছাড়া অন্য কোনো জাজকে নিয়োগ করতে পারে না। এই নিয়ে অনেকবার কিন্তু আমাদের সুপ্রিম কোর্ট অনেক রকম কথা বলেছে। কখনো বলেছে যে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার পরামর্শ না নিয়েও প্রেসিডেন্ট নিয়োগ করতে পারে, অ্যাকচুয়ালি আলোচনা করতে পারে, কিন্তু তার কথা মানবে কিনা, চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার কথা মানবে কিনা সেটা প্রেসিডেন্টের একান্ত ব্যক্তিগত। অথবা কখনো কখনো এটাও বলা হয়েছে যে না, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যদি বলেন না এখানে নেওয়া যাবে না, তাহলে কিন্তু তিনি সুপ্রিম কোর্টের জাজ পদে আসীন থাকতে পারবেন না। তো খুব ইম্পর্ট্যান্ট, পরীক্ষা থেকে কিন্তু এখান থেকে কোশ্চেন আসে, একটু ঘোরালো কোশ্চেন আসতে পারে, দুটো অপশান দিয়ে দিতে পারে। দুটো অপশান দেওয়ার পরে এই টাইপের আমি যে এতক্ষণ জুড়ে যেটা আলোচনা করলাম এইটা একটা অপশান দিয়ে দিল যে সুপ্রিম কোর্টের জাজেদের শুধুমাত্র প্রেসিডেন্ট নিযুক্ত করেন, অথবা দ্বিতীয় অপশান একটা দিল যে সুপ্রিম কোর্টের জাজেদের প্রেসিডেন্ট নিযুক্ত করার সময় CJI এর পরামর্শ নিতে হয়। তো এটা এই দুটোর মধ্যে এবার অপশান দেওয়া হবে আপনাকে যে 1 অনলি, 1 and 2 অনলি, বা 2 অনলি, অথবা নান অফ দ্য অ্যাবভ, এরকম অপশান দিতে পারে। আর এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, UPSC প্রিলিমিনারিতে এর আগে কিন্তু এসেছে, তো খুবই ইম্পর্টেন্ট। তো নেক্সট দেখবো আমরা কি, নেক্সট আছে দেখুন দ্য প্রেসিডেন্ট সায়েন্স, এর আছে এটা হচ্ছে বিচারকদের অপসারণ। এই ছবিটা অনেকটা আপনাদের জটিল লাগছে, কিন্তু এই ছবিটা দেখে সরলতা কিভাবে আনতে হয় সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো। তো দেখুন, একজন সুপ্রিম কোর্টের বিচারপতি বা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তাকে কিন্তু অত সহজে বার করা যায় না, তাকে রিমুভ করা কিন্তু অনেকটাই কঠিন। প্রেসিডেন্ট তাকে অ্যাপয়েন্ট করেন ঠিকই, কিন্তু প্রেসিডেন্ট তাকে রিমুভ করতে পারেন না বা ইমপিচ করতে পারেন না। এবার দেখুন তার ইমপিচমেন্ট প্রসেসটা কি। ধরুন সুপ্রিম কোর্টের কোনো বিচারপতি বা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কোনো রকম মিসবিহেভিয়ারের সঙ্গে যুক্ত রয়েছে, আমাদের কনস্টিটিউশনের ভায়োলেন্সের সাথে যুক্ত রয়েছে, তখন কি করা যেতে পারে? তখন পার্লামেন্টে একটি রেজলিউশন উঠবে। পার্লামেন্টের রেজলিউশনটা কি, সেখানে লোকসভা থেকে মিনিমাম 100 জনকে ভোট দিতে হবে ওই রেজলিউশনের পক্ষে, এবং রাজ্যসভা থেকে মিনিমাম 50 জনকে ভোট দিতে হবে ওই রেজলিউশনের পক্ষে। তারপরে স্পিকার
লোকসভার ক্ষেত্রে স্পিকার এবং রাজ্যসভার ক্ষেত্রে চেয়ারপারসন অর্থাৎ আমাদের ভাইস প্রেসিডেন্ট সেটা পর্যালোচনা করবেন, তখন সেটাকে গ্রান্ট করবেন। কিন্তু ওই রেজলিউশনটাকে গ্রান্ট করার জন্য আরেকবার বলছি, পরীক্ষায় কোশ্চেন আসে সেখান থেকে ডিরেক্টলি 100 জন মেম্বার লাগবে লোকসভা থেকে এবং 50 জন মেম্বার লাগবে রাজ্যসভা থেকে। এবং লোকসভার ক্ষেত্রে স্পিকার সেটাকে গ্রান্ট করবেন এবং রাজ্যসভার ক্ষেত্রে চেয়ারম্যান সেটাকে গ্রান্ট করবেন। তো গ্রান্ট করার পর সেটাকে দেখা হবে যখন স্পিকার বা চেয়ারপারসন, রাজ্যসভার ক্ষেত্রে চেয়ারপারসন এবং লোকসভার ক্ষেত্রে স্পিকার যখন সেই রেজলিউশনটিকে গ্রান্ট করে দেবেন, তখন স্পিকার বা চেয়ারপারসন 3টে মেম্বারের একটা কমিটি তৈরি করবেন। 3 মেম্বার কমিটি তখন তারা তৈরি করবেন। এই 3 মেম্বার কমিটিতে কিন্তু সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস অবশ্যই থাকবেন। মনে রাখবেন, এই যে 3 মেম্বার কমিটি তৈরি হবে, এই 3 মেম্বার কমিটিতে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস থাকবেনই। তো এই 3 মেম্বার কমিটি এবার সেটাকে খতিয়ে দেখবেন। খতিয়ে দেখার পরে তারা দেখবেন যে তিনি অ্যাকচুয়ালি অপরাধী কিনা, তিনি তাকে যে অভিযুক্ত করা হয়েছে তিনি অ্যাকচুয়ালি অপরাধী কিনা। তিনি যদি অ্যাকচুয়ালি অপরাধী বেরোন তাহলে কিন্তু কি করা হবে, সেটাকে চার্জ দেওয়া হবে এবং তারপরে তিনি গিলটি হলে, তার মিসবিহেভিয়ারের জন্য তিনি গিলটি হলে তাকে কিন্তু দুটো যে কক্ষ রয়েছে আমাদের, সেই কক্ষ দ্বারা আবার রেজলিউশন পাস করে মেজরিটির সাথে, এবার কিন্তু 2/3 অর্থাৎ স্পেশাল মেজরিটির মাধ্যমে তাকে কিন্তু ইমপিচ করা যেতে পারে এবং তারপরে প্রেসিডেন্ট সেটাকে সাইন করে দিতে হবে। প্রেসিডেন্ট সাইন করলেই তিনি একেবারে ইমপিচ হয়ে যাবেন। কিন্তু এখানে একটা কথা রয়েছে, এখনও পর্যন্ত ভারতে কিন্তু কেউই এইরকমভাবে ইমপিচ হননি। তো এর আগে একজনকে করার কথা বলা হয়েছিল, আমার জাস্ট নামটা ভুলে যাচ্ছি, রামাস্বামী এই টাইপের নাম, মানে সাউথ ইন্ডিয়ান নাম, একটু উচ্চারণ প্রবলেম হতে পারে। তো রামাস্বামী, তাকে ইমপিচমেন্টের কথা বলা হয়েছিল, কিন্তু কংগ্রেস এখান থেকে ভোট দিতে না করে দেয়, এই স্পেশাল মেজরিটিতে ভোট দিতে না করে দেয়। তো সেই জন্য কিন্তু তাকে আর ইমপিচ করা যায়নি। তো এই হচ্ছে আমাদের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বা অন্যান্য জাস্টিসদের রিমুভ করার প্রসেস। তো এখানে আমি বললাম 3 মেম্বার কমিটিতে চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে রাখা হবে, কিন্তু যদি চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার যখন ইমপিচ করার কথা উঠবে তখন কি হবে, তখন ওখানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার পরে সর্বোচ্চ বয়স যার, অর্থাৎ সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে কিন্তু, সবচেয়ে বয়োজ্যেষ্ঠ জাজকেই কিন্তু এখানে রাখতে হবে। আমি আরেকবার বলছি, কেউ যদি মিসবিহেভিয়ার করে, আমাদের কনস্টিটিউশনের প্রতি কোনো জাজ, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বা অন্যান্য কোনো জাজ যদি মিসবিহেভ করে আমাদের কনস্টিটিউশনের উপর, তখন কিন্তু একটা রিমুভাল মোশন তৈরি করা হবে এবং সেই যে রেজলিউশন তাতে কিন্তু 100 জন মেম্বার লোকসভা থেকে এবং 50 জন মেম্বার রাজ্যসভা থেকে তাদেরকে সাইন করতে হবে এবং সেটাকে তখন স্পিকার বা চেয়ারপারসন সেটাকে গ্রান্ট করে দেবেন। তারপরে স্পিকার বা চেয়ারপারসন সেখানে 3 মেম্বার কমিটি তৈরি করবেন, যার মধ্যে একজন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া থাকবেন। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তাকেই যদি অভিযুক্ত করা হয় তাহলে কিন্তু চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার পরের জন, অর্থাৎ বয়োজ্যেষ্ঠ সবচেয়ে বেশি যে, তিনিই কিন্তু থাকবেন। তারপরে সেই কমিটি ইনভেস্টিগেট করবে সেই চার্জটা, যদি চার্জটা সত্যি প্রমাণিত হয় তখন আবার এটাকে বিল আকারে তোলা হবে। তখন স্পেশাল মেজরিটির মাধ্যমে ওই বিলটাকে পাশ করে ইমপিচমেন্ট বিলটাকে পাশ করে দেওয়ার পরে প্রেসিডেন্ট সেটাকে সাইন করে দিলেই কিন্তু সেই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বা জাজ তাকে অপসারণ করে দেওয়া হবে। তো এখানে আমি একটা টার্ম বলে দিই, সুপ্রিম কোর্টের আসন বা সিট অফ সুপ্রিম কোর্ট। সিট অফ সুপ্রিম কোর্ট এটা ইম্পর্টেন্ট। সিট অফ সুপ্রিম কোর্ট কাকে বলা হয়, আমাদের কনস্টিটিউশনের 130 আর্টিকেল 130-তে বলা হয়েছে যে দিল্লি হলো সুপ্রিম কোর্টের সিট, আর এই সুপ্রিম কোর্টের সিট কিন্তু পরিবর্তন করা যেতে পারে। সুপ্রিম কোর্টের সিট বলতে কি বোঝানো হয়, যে সুপ্রিম কোর্ট কোথায় অবস্থিত হবে, বর্তমানে দিল্লিতে আছে, তো সেই সুপ্রিম কোর্টের সিট পরিবর্তন করা যেতে পারে। কিভাবে যেতে পারে, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া প্রেসিডেন্টের পরামর্শ নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টের এই যে সিট পরিবর্তন করতে পারেন। তো আমি যে নেক্সট যে ফটোটা দিয়েছি, এই ফটো থেকে বুঝতে পারছেন আমরা নেক্সট টপিক কী আলোচনা করতে চলেছি, সেটা হলো কন্টেম্প্ট অফ কোর্ট। কন্টেম্প্ট অফ কোর্ট, অ্যাকচুয়ালি ফটোটা সঠিক হলো কিনা আমি ঠিক বলতে পারবো না, বিভিন্ন রকম কন্ট্রোভার্সি হবে এই নিয়ে। তো আপনারা প্রত্যেকেই এই রিলেটেড তথ্যগুলো প্রত্যেকেই জানেন যে কেন কন্ট্রোভার্সি হবে, সেই রিলেটেড আপনারা প্রত্যেকেই জানেন। তো আমার আর এক্সট্রা কিছু বোঝানোর দরকার নেই, জাস্ট কারেন্টলি নিউজে ছিল তো সেহেতু আমি বললাম। আর রিসেন্টলি 2বার কিন্তু কন্টেম্প্ট অফ কোর্টের চার্জ লেগেছে, একটা এই প্রশান্ত ভূষণের ওপর আর একটা হচ্ছে কার ওপর, কুণাল কামরার ওপর। তো সেহেতু এই কন্টেম্প্ট অফ কোর্টটা কিন্তু অবশ্যই মনে রাখবেন, ইম্পর্টেন্ট, পরীক্ষায় কোশ্চেন আসতে পারে এখান থেকে। তো কন্টেম্প্ট অফ কোর্ট কি, কন্টেম্প্ট অফ কোর্ট হচ্ছে আদালতের অবমাননা। যদি কোনো ব্যক্তি সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের কোনো রকম জাজমেন্ট বা সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের কোনো রকম কর্মকাণ্ডের ওপরে কোনো রকম
খারাপ মন্তব্য করেন, তখন কিন্তু আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 129 129 নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট এবং আর্টিকেল 125 দ্বারা হাইকোর্ট কিন্তু তার উপর কন্টেম্প্ট অফ কোর্ট জারি করতে পারে। এখানে দু ধরনের কন্টেম্প্ট রয়েছে। আপনি যদি এম লক্ষ্মীকান্ত পড়েন তাহলে বুঝতে পারবেন, একটা রয়েছে সিভিল কন্টেন্ট আর একটা রয়েছে ক্রিমিনাল কন্টেন্ট আর একটা সিভিল কন্টেন্ট। সিভিল কন্টেন্টের ক্ষেত্রে কন্টেম্প্টের ক্ষেত্রে আপনাকে কিন্তু এখানে জরিমানা করা হতে পারে, ম্যাক্সিমাম 20,000 টাকা জরিমানা করা হতে পারে। তারপরে কিন্তু আপনার ক্রিমিনাল কন্টেম্প্টের ক্ষেত্রে আপনার জেল পর্যন্ত হতে পারে, 6 মাস অবধি জেল হতে পারে। আপনার সুযোগ দেওয়া হয় আপনি ক্ষমা চাইছেন কিনা, এরকম অনেক কিছু দেখা হয়। যেমন প্রশান্ত ভূষণকে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছিল, তিনি অবশ্যই ক্ষমা চাননি, তো তাকে 1 টাকা জরিমানা করা হয়েছিল সিভিল কন্টেম্প্টের মধ্যে। অ্যাকচুয়ালি আচ্ছা থাকে, এই রিলেটেড কোনো রকম কমেন্ট করবো না আমি। তো আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে প্রশান্ত ভূষণের ক্ষেত্রে এটা কি ঠিক হয়েছিল কি না। তো যাই হোক, এ নিয়ে আমি আর কোনো রকম কমেন্ট করছি না, ভিডিওটা লেন্দি হয়ে যাবে। তো নেক্সট রয়েছে কি সুপ্রিম কোর্টের এখতিয়ার বা ডিফারেন্ট জুরিসডিকশন অফ সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের একটা এখতিয়ার রয়েছে, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে সুপ্রিম কোর্ট দখল দিতে পারে, কোন কোন কার্যাবলীর এলাকা সুপ্রিম কোর্টের ক্ষেত্রে নির্দিষ্ট, সেটাই জুরিসডিকশনের মধ্যে পড়ে। তো আমাদের কনস্টিটিউশনে বলা রয়েছে যে সুপ্রিম কোর্টের ক্ষেত্রে অরিজিনাল জুরিসডিকশন আছে, রিট জুরিসডিকশন আছে, অ্যাডভাইজারি জুরিসডিকশন আছে, অ্যাপিলেট জুরিসডিকশন আছে, রিভাইজারি জুরিসডিকশন আছে এবং অন্যান্য পাওয়ার রয়েছে। তারপর কোর্ট অফ রেকর্ড রয়েছে, পাওয়ার অফ জুডিশিয়াল রিভিউ রয়েছে, এইগুলো নিয়ে। তো আমরা খুব বেশি নিয়ে আলোচনা করবো না, খুব বেশি নিয়ে আলোচনা করতে গিয়ে লেন্দি হয়ে যাবে, কারণ আমরা জুডিশিয়াল রিভিউ অলরেডি এর আগে আলোচনা করে ফেলেছি। তারপর কোর্ট অফ রেকর্ড তেমন কিছু নয়, ছোট্ট একটু আমি বলে দেবো আজকেই। তো প্রথম রয়েছে অরিজিনাল জুরিসডিকশন। অরিজিনাল জুরিসডিকশনে কি বলা হয়, যদি সেন্টার এবং তার সাথে এক বা একাধিক স্টেট, সেন্টার অর্থাৎ কেন্দ্র এবং তার সাথে এক বা একাধিক স্টেট গভর্নমেন্টের যদি বিবাদ বাঁধে, তখন সেটাকে এই যে অরিজিনাল জুরিসডিকশনের মধ্যে রাখা হবে। এছাড়াও সেন্ট্রাল গভর্নমেন্ট তার সাথে এক বা একাধিক রাজ্য এবং অন্য এক বা একাধিক রাজ্যের মধ্যে যদি বিবাদ বাঁধে, তখন কিন্তু এই অরিজিনাল জুরিসডিকশন গ্রান্ট হবে। আবার 2 বা ততোধিক রাজ্য সরকারের মধ্যে বিরোধ বাঁধলেও কিন্তু অরিজিনাল জুরিসডিকশন গ্রান্ট হবে। কিন্তু এখানে একটা কথা মনে রাখবেন, কিছু ক্ষেত্রে কিন্তু অরিজিনাল জুরিসডিকশন গ্রান্ট করা যায় না। আচ্ছা, যেমন ধরুন দুটি রাজ্যের মধ্যে জল সংক্রান্ত বিবাদের মধ্যে কিন্তু এই বিবাদ মানে অরিজিনাল জুরিসডিকশন গ্রান্ট করা যায় না। তো এরকম অনেকগুলো ফ্যাক্ট রয়েছে, এম লক্ষ্মীকান্ত যদি আপনি পড়েন তাহলে ওখানেই দেওয়া রয়েছে। তো আপনি যদি ডব্লিউবিসিএস প্রিলিমিনারি দিতে চান তাহলে কিন্তু এগুলো লাগবে না, মেন্সের ক্ষেত্রে এগুলো লাগতে পারে, মানে পরীক্ষায় আসতে পারে মেন্সের ক্ষেত্রে এগুলো। তো আমি সামনেই এম লক্ষ্মীকান্তের সিরিজ আবার শুরু করব, তখন আমরা ডিটেলসে এম লক্ষ্মীকান্ত ওয়াইজ আলোচনা করব। তারপর রয়েছে রিট জুরিসডিকশন। আমরা সুপ্রিম কোর্টের রিটের পাওয়ার নিয়ে আর্টিকেল 32, আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 32 রিট জারি করার ক্ষমতা রয়েছে এবং হাইকোর্টের ক্ষেত্রে আর্টিকেল 226 রিট জারি করার ক্ষমতা রয়েছে। তো এটা নিয়ে আমরা ডিটেল লেকচার নিয়েছি, মিনিমাম দুখানা আমরা লেকচার নিয়েছি। আপনারা যদি একটু সার্চ করেন যে রিট অফ দ্য কনস্টিটিউশন, এবার বলে সার্চ করবেন, বাই এগিয়ে চলো সার্চ করবেন, দেখবেন আমার দুখানা লেকচার রয়েছে। তারপরেই কিন্তু লেকচার দুটো দেখে নেবেন, তাহলে কিন্তু এই যে রিট জুডিশিয়াল সম্পর্কে কোনো রকম প্রবলেম থাকবে না। তো আমি নতুন করে আলোচনা করছি না, কারণ অলরেডি আমাদের আলোচনা করা হয়ে গেছে দুবার। তো নেক্সট কোনটা রয়েছে দেখুন, অ্যাডভাইজারি জুডিশিয়াল। অ্যাডভাইজারি জুডিশিয়ালের মধ্যে কী করে রাখা হয়, তো সুপ্রিম কোর্টের কাছ থেকে পরামর্শ নিতে পারেন। আর্টিকেল 143 অনুযায়ী আমাদের প্রেসিডেন্ট কিন্তু সুপ্রিম কোর্টের কাছ থেকে মতামত চাইতে পারেন, সেটাকে বলা হয় অ্যাডভাইজারি জুডিশিয়াল, তেমন কঠিন কিছু নয়। তারপরে রয়েছে অ্যাপিলিয়েট জুডিশিয়াল, অর্থাৎ অ্যাপিলিয়েট জুডিশিয়াল, অ্যাপিলিয়েট মানে কি, অ্যাপিল করা, অর্থাৎ সুপ্রিম কোর্টের কাছে অ্যাপিল করা যেতে পারে। সুপ্রিম কোর্ট হচ্ছে দেশের সর্বোচ্চ আদালত, তো এই সুপ্রিম কোর্টের কাছে নিম্নতর আদালতের যে রায় দিচ্ছে, নিম্নতর আদালত, সাবঅর্ডিনেট কোর্ট, হাইকোর্ট যে রায় দিচ্ছে তাদের বিরুদ্ধে কিন্তু অ্যাপিল করা যেতে পারে। ধরুন কাউকে মার্ডার বা এই টাইপের কোনো কেসের জন্য কাউকে ডেথ সেন্টেন্স দেওয়া হলো, আর দেওয়া হয়েছে সাবঅর্ডিনেট কোর্টের দ্বারা, হাইকোর্টের দ্বারা ধরুন দেওয়া হয়েছে, তখন সেই ব্যক্তি কিন্তু সুপ্রিম কোর্টের কাছে অ্যাপিল করতে পারে। আরও একটি ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, সালমান খানের কেসে কী হয়েছিল, সাবঅর্ডিনেট কোর্টে সালমান খানের কেস উঠেছিল, তখন সাবঅর্ডিনেট কোর্ট সালমান খানকে দোষী বলেছিল। তারপরে সালমান খান হাইকোর্টের কাছে অ্যাপিল করে, হাইকোর্টও সালমান খানকে দোষী সাব্যস্ত করেছিল, কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু সেটাকে ছেড়ে দেয়। রিসেন্টলি অর্ণব গোস্বামীর কেসটা দেখলেন। তো এই টাইপের
আর নেক্সট রয়েছে রিভাইজারি। আরেকটা কথা, অ্যাপিলিয়েট জুডিশন। এই অ্যাপিলিয়েট জুডিশন শুধুমাত্র কিন্তু এই রিলেটেড নয়, ক্রিমিনাল কন্টেম্পটের ক্ষেত্রে নয়, সংবিধানের ব্যাখ্যা সংক্রান্ত আপিল করা যেতে পারে আর্টিকেল 32, যেটা আমি বললাম, রিট জুডিশন। তারপর দেওয়ানি অ্যাপিল করা যেতে পারে, ক্রিমিনাল অ্যাপিল করা যেতে পারে 133 ধারা অনুযায়ী, ফৌজদারি অ্যাপিল করা যেতে পারে আর্টিকেল 134, তারপর বিশেষ অনুমতির মাধ্যমে অ্যাপিল 136 ধারা, এইভাবে কিন্তু করা যেতে পারে। আর এছাড়াও রয়েছে রিভাইজারি জুডিশন, অর্থাৎ পুনর্বিবেচনা এলাকা। সুপ্রিম কোর্ট নিজের যে রায়, সেই রায় কিন্তু সুপ্রিম কোর্ট নিজেও পুনর্বিবেচনা করে দেখতে পারে। কেননা একটা কথা কিন্তু মনে রাখবেন, সুপ্রিম কোর্ট শীর্ষ, তা হলেও কিন্তু সুপ্রিম কোর্ট অভ্রান্ত নয়। সুপ্রিম কোর্ট ইজ সুপ্রিম বাট নট ইনফলিবেল, এটা মনে রাখবেন। আর এটা আমাদের সুপ্রিম কোর্টেরও মনে রাখা দরকার। তো এই যে সুপ্রিম কোর্ট ইজ সুপ্রিম বাট নট ইনফলিবেল, সুপ্রিম কোর্ট শীর্ষ হলেও অভ্রান্ত নয়। তো সুপ্রিম কোর্টের একটা রায় দেওয়ার পর সুপ্রিম কোর্টের সেই রায়ও পরবর্তীকালে পুনর্বিবেচনা করে দেখতে পারে। তো নেক্সট হচ্ছে জুডিশিয়াল রিভিউ, এটা অলরেডি আমরা আগে আলোচনা করেছি। তো সুপ্রিম কোর্টের সাথে কিছু যে কেসগুলো রয়েছে, ইম্পর্টেন্ট কিছু কেস রয়েছে, যেমন দেখুন গোলকনাথ কেস। গোলকনাথ কেসে কী বলা হয়েছিল, যে তারপরে ছিল কেশবানন্দ ভারতী কেস। গোলকনাথ কেসে বলা হয়েছিল যে সম্পত্তির অধিকার রিলেটেড একটা বলা হয়েছিল, তারপর কেশবানন্দ ভারতী কেসে সম্পত্তির অধিকার রিলেটেড একটা কন্ট্রোভার্সি হয়েছিল। তো তারপরে প্রিভি পার্স বর্জন কেস, এটা 1971। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এই কেসগুলো কিন্তু মনে রাখতে হবে। আর এই কেসের আমি একবার সিরিজ তৈরি করব, একটা বই আছে দেখবেন 15 জাজমেন্ট, ওই বইটা থেকে আমি এই যে বিভিন্ন রকম ইম্পর্টেন্ট কেসের একটা সিরিজ তৈরি করব। তো ভিডিওগুলো দেখতে থাকুন, কোনো রকম প্রবলেম হলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এই ছিল ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তো আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।